হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ পর্ব সংখ্যা ৬০। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। থমকে যাওয়া ঘড়ির কাঁটার মতো যেন সকলের জীবনই থেমে আছে। ঘুরে ফিরে একই কাহিনী রিপিট হচ্ছে সবার। মানুষগুলো ভিন্ন ভিন্ন হলেও যেন সবার ব্যথা মিলে যাচ্ছে। পাওয়া না পাওয়ার গল্প থেকে বিচ্ছেদের সুর যেন বেশি। এই তো যেমন হৃদ মায়াকে চাচ্ছে না, জুই আয়নকে চাচ্ছে না, এদিকে রাফা আসিফকে চাচ্ছে না, মুক্তা ফাহাদকে চাচ্ছে না, শশী হৃদকে পাচ্ছে না। কেমন যেন একটা বিচ্ছেদের গন্ধ চারিদিকে ছড়িয়ে। আয়ন বিগত দুদিন ধরে জুয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইছে। ফাহাদের সঙ্গে তার শ্বশুরবাড়ি পর্যন্ত গিয়ে ঘুরে আসলো। না ফাহাদ মুক্তার কাছে ঠাঁই পেল, আর না আয়ন জুয়ের সাথে কথা বলতে পারলো। ফাহাদকে মুক্তার সঙ্গে দেখা করতে মায়ের পরিবার বাধা না দিলেও মুক্তা নিজে আত্মসম্মানের তাগিদে ফাহাদকে ফিরিয়ে দিল, ফিরবে না বলে। আয়ন তো বেশ কয়েকবার সুযোগও পেয়েছিল জুয়ের সঙ্গে কথা বলার, কিন্তু জুই চোখ তুলে আয়নকে দেখল না পর্যন্ত। দীর্ঘদিন পর জুয়ের দেখা। আয়ন ভেবেছিল সে জুয়ের কাছে ক্ষমা চাইবে, কিন্তু তার কিছুই হলো না। আয়ন জুয়ের কাছে পাত্তা না পেয়ে সেও সেই দিন ফাহাদের সঙ্গে ফিরে এসেছিল খালি হাতে। তারপর থেকে সে রোজ জুইকে নিয়ম করে কল দেয়, কিন্তু আফসোস, রোজকার মতোই জুয়ের নাম্বারটা আজও অফ দেখালো। মনস্তাত্ত্বিক ভাবনায় হাতের ফোনটা পকেটে গুজে রাখতে রাখতে আয়ন হৃদের বাড়িতে প্রবেশ করলো। মেইন দরজা খোলা পেয়ে সে আশেপাশে তাকালো। রাত তখন ৪টা ১। গায়ে তার ফর্মাল পোশাক, ডাক্তারি অ্যাপ্রনটা হাতের ভাঁজে নেওয়া। ১০টা থেকে তার নাইট ডিউটি। এই অসময়ে হৃদের বাসায় আয়নের আসার কথা না। হৃদের মা সুফিয়া খান বাসায় নেই। তিনি আজ সকালেই চট্টগ্রামে গিয়েছেন কোনো একটা কাজে। বলেছিল মধ্যরাতের ভিতরে ফিরে আসবেন। সেই জন্য ওনার অবর্তমানে আয়নকে ফোন করে বলেছিল মায়ের রেগুলার চেক আপ করে যেতে। মায়া আজ ৪ দিন ধরে হৃদের বাসায়, অথচ এই ৪ দিন হৃদ ৪ পলকও বাসায় ফিরেনি। আর না মায়ের খোঁজ নিয়েছে। বলতে গেলে হৃদ নিজের বাড়িতে ফিরে না মায়ের জন্য। এতদিন সুফিয়া খান মায়ের খেয়াল রাখলেও আজ হৃদের বাসায় রাফা একা মায়াকে সামলাচ্ছে বাসার সার্ভেন্টদের নিয়ে। সারাদিন রাদিফ বাসায় থাকলেও দুপুর করে সেও কাজে বেরিয়েছে ইমার্জেন্সি বলে। আয়ন খালি ড্রয়িং রুমে চোখ বুলিয়ে এগোলো নিচে ঘরটায়। কাজের মেয়ে রুজিকে পানি দিতে বলে সুফিয়া খানের ঘরের সামনে দাঁড়ালো সে। বন্ধ দরজায় নক করতে খানিকটা ইতস্তত বোধ করলো। খালি বাড়িতে এভাবে সে দুটো মেয়ের ঘরে একা প্রবেশ করতে খানিকটা সংকোচ বোধও করলো। যদিও সে একজন প্রফেশনাল ডাক্তার, তারপরও খানিকটা ইতস্তত বোধ করে অল্প আওয়াজে দরজায় নক করতে ঘরের ভেতরে হতে ভেসে আসলো রাফার কণ্ঠ। দরজা খোলা আছে ভাইয়া, ভেতরে আসুন। চাপিয়ে রাখা দরজাটা ঠেলে কক্ষে প্রবেশ করতে করতে দেখতে পেল অল্প আলোয় মায়াকে কোলে শুয়ে বিছানায় বসে আছে রাফা। অসুস্থ মায়া রাফার কোলে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে বটে ঘুমিয়ে। মায়ের চুল জুড়ে বিচরণ করছে রাফার দুটো হাত। মায়ের অসময়ে বলতে গেলে একমাত্র রাফা ছাড়া কেউ ছিল না, না আজও কেউ আছে। সুফিয়া খানের মতন শাশুড়ি ছিল বলে মায়া আজ স্বামীর বাড়িতে ঠাঁই পেয়েছে, নয়তো মায়ের আপন বলতে স্বামী, ওর পরিবার কেউ ছিল না। আয়ন বিছানার দিকে এগিয়ে যেতে ধীর স্বরে রাফার থেকে জানতে চাইল মায়ের কথা। এখন কেমন আছে মায়া? পরে আর কোনো সমস্যা হয়েছিল? ইতস্তত রাফা মায়াকে বালিশে শুইয়ে দিতে দিতে বলল, না ভাইয়া, তবে গায়ে অনেক জ্বর ওর। দুপুরে কিছু খায়নি। আমি অনেক চেষ্টা করেও খাওয়াতে পারিনি কিছু। আন্টি বাসায় থাকলে ওনার ভয়ে এতদিন কিছু হলেও খেত, আমার সাথে জেদ করে খেতে চায় না। রাফার কথায় আয়ন মায়ের মস্তিষ্ক বরাবর দাঁড়াতে দাঁড়াতে চিন্তিত স্বরে বলল, কি বলো, ওষুধ না খেয়ে ঘুমিয়েছে ও? জি। আয়ন খানিকটা অধৈর্য গলায় শুধালো রাফাকে। বলল, তুমি জানো না ওর ওষুধগুলো কত জরুরি? তাহলে কেন খাওয়ালে না? এই মুহূর্তে মায়ের ওষুধগুলো মিস করা মানে ওর মস্তিষ্ক উত্তেজিত করা। আয়নের কথায় রাফা অপরাধী গলায় বলল, আমি অনেক চেষ্টা করেছি ভাইয়া, কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠিনি। আমি বাসার সার্ভেন্টদের নিয়ে মায়াকে জোর করে ওষুধ খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু মায়া ভয় পেয়ে সবার উপর এটা সেটা ছুঁড়ে মারে। রুজি খালা কপালে আঘাত পেয়েছে, আমার হাতেও কমল। মায়া নিজেকেও আঘাত করেছে অনেক। ওর হাতটা দেখুন, কালশিটে হয়ে গেছে বারবার একই জায়গায় কামড়াতে কামড়াতে। সেই জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওকে আর জোর করি নাই। মায়া বাহিরের মানুষ দেখলে ভয় পায় ভাইয়া, তৎক্ষণাৎ অ্যাটাক করে বসে। সেই জন্য ওকে নিয়ে আমি রুমে বসে আছি। দুপুর থেকে মায়ের গায়ের জ্বরটা বাড়লে সুফিয়া আন্টিকে কল করে জানাই সেটা। আন্টি আমাকে বলেছিল আপনাকে পাঠাবেন, সেই জন্য আপনার অপেক্ষা করছিলাম আমি।
রাফার কথায় আয়ন শান্ত চোখে মায়ের শুকনো মুখটার দিকে তাকালো। খুব সুন্দর আদলে মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে আছে অসুস্থতায়। আজ মায়ের এই দুর্দশার পেছনে আয়ন নিজেও দায়ী। তারা সবাই মিলে একটা সুস্থ মেয়েকে একটু একটু করে মানসিক অশান্তিতে পাগল বানিয়েছে। একটা সুন্দর ফুলকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। তাদের ভুলের জন্য মায়া কি না হারিয়েছে, স্বামী, সংসার, এমনকি নিজের পরিবারকেও। সবকিছু হারিয়ে মানসিক ভারসাম্যহীন বিছানায় শুয়ে এখন মায়া মানুষ দেখলে ভয় পায়। অথচ যে মেয়েটা সারাক্ষণ মানুষের ভিড়ে থাকতে পছন্দ করত, সে আজ একা থাকে। সারাক্ষণ কথা বলা মেয়েটা হুট করে কেমন চুপ হয়ে গেল। মায়ের চঞ্চলতা হারিয়ে মায়াকে নিঃশ্বাস শূন্য করার পেছনে আয়নও একজন অপরাধী। তীব্র অপরাধবোধে আয়নের বুকটা কেমন চিনচিন ব্যথা করলো। খুব প্রিয় মানুষের অসহায়তা দেখে আয়নের বুকটা কেমন হাহা করে উঠল। আয়ন দম বন্ধ করা পরিস্থিতিতে হা করে নিঃশ্বাস টানতে চাইলে কিন্তু বাতাসে মিশে মায়াময় গন্ধ। আয়নের আটকে থাকা নিঃশ্বাসটা আরো আটকে গেল। কম্পিত হাতটা কোনো রকম মায়ের উত্তপ্ত কপালে রাখতে সেটা তৎক্ষণাৎ ছড়িয়ে নিল। অস্থির উত্তেজিত গলায় বলল, মায়ের গায়ে ভীষণ জ্বর রাফা। শরীরের টেম্পারে ওর ব্রেনে চাপ পড়তে পারে। ওকে দ্রুত হসপিটালে নিতে হবে। আমি গাড়ি বের করছি, তুমি ওকে রেডি করো। কথাটা বলে আয়ন কেমন দম বন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইল। হা করে নিঃশ্বাস টানতে চাইল খোলা বাতাসে। মায়ের দুর্দশায় তার বুকে ব্যথা অনুভব করল। ড্রয়িং রুম হতে বেরিয়ে সোজা গাড়িতে এসে বসল। হাতের অ্যাপ্রনটা ঢিল মেরে পাশের সিটে ফেলে পরপর শার্টের দুটো বোতাম খুলে দুপাশে ছড়িয়ে দিল। আটকে রাখা নিঃশ্বাসটা টানতে চাইল। বুক ফুলিয়ে পরপর নিঃশ্বাস টেনে স্টিয়ারিং চেপে তাতে কপাল ঠেকালো তীব্র অপরাধবোধে। আয়ন কখনো এতটা অপরাধবোধে ভোগেনি, আজ যতটা নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। আয়ন চাইলে হৃদের অনুপস্থিতিতে সবকিছু ঠিক রাখতে পারত, মায়ের খোঁজ করতে পারত, কিন্তু সে করেনি। আসলে হৃদ ঠিকই বলে, হৃদ ছিল না বলে বইয়ের মর্যাদাও কেউ করেনি। সবাই হৃদের উপস্থিতিতে তার বইয়ের মর্যাদা বাড়ায়, হৃদের আড়ালে নয়। আজ সবার অবহেলায় মায়াকে হারাতে বসেছে। এইভাবে চলতে থাকলে মায়া মারা যাবে যে কোনো সময়। মায়াকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। মন্ত আয়ন সেইভাবে কিছুক্ষণ বসে রইল। খানিকটা সময় পর স্টিয়ারিং থেকে মাথা উঠিয়ে হাত বাড়িয়ে ফোনটা নিল গাড়ির ডেস্ক হতে। মেসেজ অপশনে গিয়ে হৃদের নাম্বারে ছোট করে বার্তা লিখল, মায়াকে তোর বড্ড প্রয়োজন হৃদ, প্লিজ চলে আয়। মেয়েটা মরে যাবে তোর অবহেলায়, ফিরে আয় প্লিজ। মেসেজটি সেন্ড করে আয়ন খানিকটা সময় নিল উত্তরের আশায়। কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না আসায় আয়ন পুনরায় একইভাবে মেসেজ লিখল হৃদের নাম্বারে, তোর বউ ভীষণ অসুস্থ হৃদ, দ্রুত হসপিটালে নিতে হবে। স্বামী হিসেবে না পারিস, অন্তত মানুষ হিসেবে দায়িত্ব পালন কর, নয়তো মরে যেতে দে মায়াকে। আমি হসপিটালে অপেক্ষা করব। আয়ন হৃদের নাম্বারে পরপর দুটো মেসেজ পাঠিয়ে গাড়ি স্টার্ট করলো। আয়নের জানা নেই হৃদ আয়নের মেসেজগুলো পড়বে কি পড়বে না, সে মায়ের টানে বাড়িতে ফিরবে কি ফিরবে না। তবে আয়ন মায়াকে একা রেখে হসপিটালে চলে গেল। আজ সে দেখতে চাই মায়ের জন্য হৃদের মনে কতটা ঘৃণা জন্মেছে। ভালোবাসার মানুষকে চাইলে ঘৃণা করা যায় না। মায়ের অসুস্থতা সম্পর্কে সব জানা হৃদের। সব জেনেও যদি মায়ের থেকে হৃদ মুখ ফিরিয়ে নেয়, তাহলে আয়ন নিজে হৃদের মা এর সঙ্গে কথা বলবে মায়াকে আলাদা বাড়িতে রাখার জন্য। সবকিছুর আগে মায়ের সুস্থতা প্রয়োজন। হৃদের আশেপাশে থাকলে মায়ের সুস্থ হবে না। হৃদের ঘৃণা, অবহেলা বরং মায়ের মানসিক চাপ বাড়াবে। আয়ন চলে গেল রাত ৮টা। সে ৮টা থেকে ৯টা হলো। ৯টা থেকে ১০টা গড়িয়ে ঘড়ির কাঁটা ১১টায় পৌঁছালো। মায়ের শরীর আরো খারাপ হলো। গায়ের জ্বর খিঁচুনি দিয়ে শরীরে কম্পন ধরল। হাত পা ঠান্ডা হয়ে মায়া আবারও প্যানিক অ্যাটাক করলো। অসহায় রাফার চিৎকার দেখার মতন ছিল। খালি বাসায় অচেনা শহরে মায়াকে নিয়ে কোথায় যাবে সেই ভয়ে চিৎকার করতে লাগলো মায়াকে জড়িয়ে। আয়ন মায়াকে হসপিটালে নিবে বলে সেও নিরুদ্দেশ। রাফা বাসার সার্ভেন্টদের নিয়ে মায়াকে হসপিটালে নেওয়ার সিদ্ধান্ত নিল। বয়সে রাফা মায়ের সমবয়সী। সে নিজেও কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। অচেনা শহরে মায়াকে নিয়ে কোন পথে যাবে আয়নের হসপিটালে সেটাও জানা নেই। শুধু জানে মায়াকে এই মুহূর্তে হসপিটালে নিতে হবে। কোথায় কার কাছে গেলে সাহায্য পাবে তাও জানে না রাফা। হৃদের ড্রাইভারকে গাড়ি বের করতে বলে রাফা পরপর কল মিলালো সুফিয়া খানকে। তারপর রাদিফ, আয়ন, তিনজনকে পরপর কল দিল রাফা। প্রথমবার সুফিয়া খান কল রিসিভ না করলেও রাফা আয়নকে কল দেওয়ার মধ্যেই সুফিয়া খানের কল আসলো রাফার হাতের ফোনে। রাফা তৎক্ষণাৎ সুফিয়া খানকে কল করে অস্থির উত্তেজিত ভঙ্গিতে কাঁদতে কাঁদতে মায়ের কথা জানাতে জানাতে ড্রয়িং রুমে প্রবেশ করল হৃদ। রাফার চিল্লাচিল্লিতে শক্ত গম্ভীর হৃদের পা থেমে যায় কাজের মহিলা রুজিনার গায়ে ঢলে পড়া মায়ের দিকে তাকিয়ে।
একসাথে উচ্চারণ করছি তো ওই জন্য মনে হতে পারে যে কি উচ্চারণ করছি। হাত পা খিঁচে নাক দিয়ে রক্ত ঝরছে মায়ার। ফর্সা মুখটা কালো হয়ে আছে, মুখ দিয়ে ঝাঁজ বের হচ্ছে। হৃদ কেমন শক্ত হয়ে জায়গায় দাঁড়িয়ে রইল মায়ের দিকে তাকিয়ে। হৃদের মুখ দেখে ভিতরকার অনুভূতি বলা দায়। রাফা কান্নাকাটি করে সুফিয়া খানকে সবটা বলতে বলতে চোখ পড়ল মেইন দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদের ওপর। আশার আলো দেখার মতো তৎক্ষণাৎ ছুটে গেল সেদিকে। কল না কেটে দুহাতের মুঠোয় ফোনটা চেপে হৃদের কাছে মিনতি করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভাইয়া প্লিজ মায়াকে একটু হসপিটালে নিয়ে যান না প্লিজ। আপনার পায়ে ধরছি আমি, প্লিজ মায়াকে বাঁচান। ও অনেকক্ষণ ধরে এমন করছে, আমি একা এই শহরে কিছু চিনি না, ওকে কোথায় নিয়ে যাব? প্লিজ আপনি ওকে বাঁচান ভাইয়া প্লিজ। মায়া তো আপনাকে ভালোবাসে, ও আপনার জন্য সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। প্লিজ ভাইয়া ওকে হসপিটালে নিয়ে যান প্লিজ। মায়ের সুইসাইডের কথা কানে যেতে হৃদ তড়াক করে তাকালো রাফার দিকে। চোখ মুখ তখনও কেমন শক্ত আর কঠিন। রাফা বুঝতে পারল না হৃদের কঠিন দৃষ্টির কারণ। রাফা বারবার মায়াকে বাঁচানোর আকুতি মিনতি করছে হৃদের কাছে। সেকেন্ডের মাঝে হৃদ দৃষ্টি ঘুরিয়ে বাহিরের দিকে চলে যেতে যেতে গম্ভীর মুখে রাফার উদ্দেশ্যে বলল, কাম উইথ মি। হৃদকে বাহিরের দিকে চলে যেতে দেখে রাফা দৌড়ে মায়ের দিকে এগিয়ে আসলো। কাজের মহিলা রুজিনাকে নিয়ে মায়াকে ধরাধরি করে বসালো হুইল চেয়ারে। হৃদের অনুসরণ করে মায়াকে নিয়ে দ্রুত পৌঁছালো গাড়ি অবধি। হৃদ গাড়িতে বসা ছিল, আসিফকে আশেপাশে কোথাও দেখা গেল না। তবে হৃদের গাড়ির দরজা খোলা পেয়ে রাফা রুজিনা বেগমকে নিয়ে মায়াকে নিয়ে বসলো গাড়ির পিছনের সিটে। ওদের বসাতে হৃদ তৎক্ষণাৎ গাড়ি টানলো খালি রাস্তায়। রাফা থেকে থেকে বেহুশ মায়াকে জড়িয়ে কাঁদছে। হৃদের শক্ত মতিগতি তখনও বোঝা দেয়। রাফা মায়াকে নিয়ে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে বলল, আর কতক্ষণ লাগবে আমরা হসপিটালে পৌঁছাতে ভাইয়া? রাফা কথাগুলো বলতে বলতে গাড়ির মিরর দিয়ে দূর রাস্তার দিকে তাকালো। ওরা কোথায় আছে কিছুই জানে না রাফা। দ্রুত রাস্তা হতে দৃষ্টি সরাতে গিয়ে চোখ পড়ল গাড়ির স্টিয়ারিং ঘোরাতে থাকা হৃদের কম্পিত হাতের দিকে। কেমন থরথর করে কাঁপছে স্টিয়ারিং এ থাকা হৃদের হাত দুটো, অথচ হৃদের মুখভঙ্গিমা কেমন শক্ত আর কঠিন করে রাখা। গাড়ির এসির মধ্যেও বিন্দু বিন্দু ঘাম জমে হৃদের কপালে। রাফা বুঝতে পারল না হৃদের অস্থির কম্পিত হাতের কারণ। হৃদ কি অসুস্থ মায়ের মতো নাকি তার অন্য কোনো ভয়? রাফার হৃদকে দেখে মনে হলো না সে অসুস্থ। তারপরও রাফা হৃদকে নিয়ে আর ঘাটল না মায়ের চিন্তায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে হৃদের গাড়িটি এসে থামলো হসপিটালের সম্মুখে। হৃদ শব্দ করে গাড়ির দরজা খুলে দাঁড়ালো পাশে। হসপিটালের বাইরে আগ থেকে দাঁড়িয়েছিল আয়ন নার্সদের নিয়ে। হৃদের গাড়ি থামতে আয়ন তৎক্ষণাৎ নার্সদের দিয়ে মায়াকে নামালো। নার্সদের সাহায্যে মায়াকে কেবিনে দেওয়া হলো সঙ্গে সঙ্গে। মায়ের চিকিৎসা চলল মুহূর্তে। রাফা মায়ের কেবিনের বাইরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে। হৃদ এই পুরোটা সময় নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে, তার ভূমিকা অদেখা মতন। ঘণ্টা দেড়েক সময় নিয়ে মায়াকে চিকিৎসা দিয়ে কেবিনে শোয়ানো হলে ডক্টর সাজিদার সঙ্গে বেরিয়ে আসলো আয়ন। আয়নের চোখে মুখে অসহায়ত্বের ছাপ। হৃদকে পেল মায়ের কেবিনের পাশে চুপচাপ দাঁড়িয়ে। আয়ন দূর থেকে হৃদের শান্ত ভঙ্গি দেখে ঠাহর করতে পারল হৃদের অশান্ত মনের তোলপাটটা। হৃদ হয়তো আশা করেনি মায়া সত্যি সত্যি এতটা অসুস্থ হবে। আয়ন হৃদের মুখোমুখি হতে হতে ক্লান্তময় হতাশার গলায় বলল, আমার সাথে কেবিনে আয় তুই। জায়গা ছেড়ে হৃদকে নড়তে না দেখে আয়ন হৃদের হাত টেনে মিনতি স্বরে বলল, মায়ের রিপোর্ট এসেছে, প্লিজ আমার সাথে আয় ভাই। ডক্টর সানজিদা কথা বলতে চাই মায়ের গার্ডিয়ানের সঙ্গে। তুই ছাড়া আপাতত মায়ের এখানে কেউ নেই, মামিও ঢাকা নেই, প্লিজ আয়। আয়নের হাতটা ঝাটকা মেরে ফেলে দিয়ে হৃদ এগিয়ে গেল ডক্টর সাজিদার কেবিনে। কাউকে কিছু না বলে ঠাস করে বসে পড়ল ডক্টর সাজিদার মুখোমুখি চেয়ারটায়। আয়ন হৃদের পাশাপাশি চেয়ারটা টেনে বসতে বসতে বলল, আপনি বলুন ডক্টর সাজিদা, আমরা শুনছি। মধ্যবয়স্ক ডক্টর সাজিদা সুফিয়া খানের অনুসন্ধান করে বলল, মিসেস সুফিয়া খান আসেননি ডক্টর আয়ন? আয়ন স্বভাবস্বরূপ বলল, না ডক্টর, মামি ঢাকার বাইরে আছেন, কাল সকালে আসবেন, আপনি আমাদের বলুন। ডক্টর সাজিদাকে মায়ের ব্যক্তিগত ডাক্তার হিসাবে রেখেছেন সুফিয়া খান, তাই তিনি মায়ের সকল রিপোর্ট সম্পর্কে পূর্ব থেকে অবগত ছিল বলে ডাক্তার সাজিদা আবারও আয়নের উদ্দেশ্যে বলল, দেখুন, পেশেন্টের মানসিক ব্যাপারটা আগেই ক্লিয়ার করে বলেছিলাম মিসেস খানকে। তিনি বলেছিল পেশেন্টের যত্ন নেবেন। সেখানে পেশেন্ট আবারও প্যানিক অ্যাটাক করলো। সেই জন্য বলছিলাম সুফিয়া খানের অনুপস্থিতিতে আমরা পেশেন্টের ব্যক্তিগত গার্ডিয়ানের সাথে কথা বলা প্রয়োজন। ডক্টর আয়ন, আশা করছি আপনি বুঝতে পারছেন। ডক্টর সাজিদার ঘুরে ফিরে একই কথায় তৎক্ষণাৎ রেগে যায় হৃদ।
অধৈর্যের ন্যায় ডক্টর সাজিদার টেবিলে হঠাৎ থাপড়িয়ে গর্জনে বলল, বালের ডক্টর আপনি আমার সামনে বসে আছি, চোখে পড়ে না আমাকে? ডিগ্রি অর্জন করছেন কিভাবে, ভণ্ডামি করে? হৃদের হঠাৎ গর্জনে ডক্টর সহ আয়নও ভয়ে চমকে উঠল। আয়ন তৎক্ষণাৎ হৃদকে থামাতে চেয়ে ডক্টর সাজিদাকে শুধিয়ে বলল, আপনি প্রশ্ন না করে রিপোর্ট বলুন প্লিজ। হৃদ খান পেশেন্টের হাজবেন্ড হয়, আপনি বলুন। ডক্টর সাজিদা থমথমে মুখে হৃদের দিকে তাকালো। হৃদ খানকে তিনি ভালো করেই চেনেন। এই শহরের প্রভাবশালীদের একজন তিনি। এদের ক্ষমতা আর দাপটের কথা শুনেছেন তিনি আগেই, তবে বিগত কয়েকদিন ধরে স্বচক্ষে সবটা দেখেছেন তিনি। যেমন মা তেমন ছেলে, দুজনই অধৈর্য। তারপর সোফিয়া খান যেমন তেমন, ওনাকে বোঝানো যায়, কিন্তু ওনার ছেলে হৃদ খান তো আরো গরম, অধৈর্য মানুষ। ডক্টর সাজিদা থমথমে মুখে বলল, দেখুন মিস্টার খান, পেশেন্টের অবস্থা খুবই শোচনীয়। পেশেন্টের মানসিক ডিসঅর্ডারের রোগী। এত ওষুধের মধ্যেও এতদিন ধরে পেশেন্টের জ্বর কমছে না, বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে, মানসিক চাপ বাড়ছে। পেশেন্ট হয়তো কোনো কিছু নিয়ে তীব্র ডিপ্রেশনে ভুগছে, যার জন্য বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে। আমার মনে হয় পেশেন্টের চারপাশের পরিবেশ ঠিক নেই। পেশেন্টকে সুস্থ করতে চাইলে আগে পেশেন্টকে একটা সুস্থ পরিবেশ দিন। যথাসম্ভব সবাই পেশেন্টের সাথে ভালো ব্যবহার করুন। পেশেন্টকে হাসি খুশি রাখুন। ওষুধের চেয়ে পেশেন্টের পরিবেশ পরিবর্তন করা জরুরি, তাহলে পেশেন্টের মস্তিষ্কের পড়া প্রভাব এমনি কমে আসবে। নয়তো আমরা পেশেন্টকে খুব দ্রুত পাবনা ডক্টরের কাছে সাজেস্ট করব। ডক্টরের বাকি কথা শেষ করার আগেই হৃদের হাত উঠে গেল টেবিল ভর্তি ফাইলে। এক থাবায় ঝরঝর করে টেবিলের সবকিছু ফেলে দিল ফ্লোরে। খালি টেবিলে থাবা মেরে ডক্টর সানজিদার উদ্দেশ্যে চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, ডাক্তারি শেখেন আমারে, পাবনায় পাঠাবেন? ঘাড়ের রক ছিঁড়ে পাগল বানিয়ে পাবনায় সরকারি চিকিৎসা দেব আপনারে, যাবেন? হৃদকে টেনে থামাতে চেয়ে আয়ন বলল, হৃদ কি করছিস তুই? এখানে ডক্টর সাজিদা কি করছে? উনি তো মায়ের বর্তমান পরিস্থিতির কথা জানালো তোকে, আর তুই? আয়নকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরাতে সরাতে হৃদ খিটখিটে মেজাজে বলল, সর সামনে থেকে, বালের ডাক্তার তোরা আমার, সর। হৃদ কেবিন ছেড়ে বেরিয়ে সোজা হাঁটল করিডর ধরে। উদ্দেশ্য হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া। হৃদকে চলে যেতে দেখে রাফা দৌড়ে আসলো হৃদের পিছনে। হৃদের পিছন ডেকে হাঁপাতে হাঁপাতে বলল, রাফা, আপনার সাথে আমার কথা ছিল ভাইয়া, একটু শুনবেন প্লিজ। হৃদ থামল না, বরং রাফার কথা না শোনার মতো করে চলে যেতে নিলে রাফা পুনরায় হৃদের পিছন পিছন ডেকে অধৈর্য গলায় বলল, আমি বেশ কয়েকদিন ধরে আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম ভাইয়া, কিন্তু আপনি বাড়িতে আসেন না বলে যোগাযোগ করতে পারছিলাম না। প্লিজ ভাইয়া, আমার কথাটা অন্তত শুনুন প্লিজ। হৃদ রাফাকে এড়িয়ে অদেখার মতো করে চলে যেতে লাগলে রাফা ফের হৃদের পিছন দৌড়িয়ে অস্থির উত্তেজিত গলায় খানিকটা উঁচু স্বরে বলল, আপনার অনুপস্থিতিতে মায়ের সুইসাইড করতে গিয়েছিল ভাইয়া, সেদিন আমরা না থাকলে হয়তো মরে যেত। রাফার কথায় সঙ্গে সঙ্গে হৃদের পা থামে, কিন্তু রাফার দিকে ঘুরে তাকালো না হৃদ। রাফা হৃদকে দাঁড়াতে দেখে পরপর অস্থির গলায় বলল, মায়া আপনাকে অনেক ভালোবাসে ভাইয়া, আপনাকে ভালোবাসে বলে আজ মায়া পাগল হয়ে বিছানায় পড়ে। প্লিজ ভাইয়া, মায়াকে আর অবহেলা করবেন না, ও নির্দোষ। মায়া আপনার সাথে বেইমানি করতে চায়নি, ওকে দিয়ে এসব করানো হয়েছে। মায়ের বিয়েটা তো রাফাকে বলতে না দিয়ে হৃদ এক প্রকার জেদ করে চলে গেল রাফার কথা না শুনে। শেষ পর্যন্ত রাফা কি বলতে চেয়েছিল সেটাও শুনল না হৃদ। হৃদকে চলে যেতে দেখে রাফা আগ বাড়িয়ে আর কিছুই হৃদকে জানাতে চাইল না, বরং উল্টো পায়ে হেঁটে মায়ের কেবিনে গেল। রাফা বুঝতে পারছে হৃদ ইচ্ছা করে মায়ের থেকে এড়িয়ে যাচ্ছে, হয়তো মায়াকে আর চাচ্ছে না বলেই তাই। রাত প্রায় 1:45 ঘরে। অন্ধকার কারাগারে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসা কেউ। মাথার ওপর হলুদ আলোর লাইট ঝুলছে। সামনে 14 শিকলের জেল। সন্ধ্যার পর থেকে লোকটা এখানে একইভাবে হাত পা বেঁধে বসে রেখেছে থানার পুলিশরা। বসে থাকতে থাকতে একটা সময় ঝিমিয়ে ঘুমিয়ে পড়ল চেয়ারে বসা লোকটা। হঠাৎই কোনো কিছু টং টং শব্দ কানে যেতেই চেয়ারে বসা লোকটা ঘুমন্ত চোখ মিলে তাকাতে চাইলে ঘুমের তাড়নায় ঝাপসা চোখে দেখল শিকলের তালা খুলছে বয়স্ক পুলিশ। লোকটা হেলিয়ে পড়া ঘাড়টা মুহূর্তে সোজা করতে করতে দেখল পুলিশ নয়, বরং একজন ভদ্র মহিলা মাথা নুইয়ে জেলে প্রবেশ করছে। চেয়ারে বাঁধা লোকটার ঘুম তৎক্ষণাৎ ছুটে গেল। চোখ টেনে সামনে তাকাতেই খুব পরিচিত একটা মুখ চোখে পড়ল। লোকটার কপাল কুঁচকে আসে ভদ্র মহিলাটিকে তা স্মরণ করতে চাইলে মহিলাটি লোকটার দিকে এগিয়ে এসে চেয়ার টেনে মুখোমুখি বসতে বসতে মাধুর্য হেসে কৌতুক করে বলল, কিরে জসিম, কি অবস্থা তোর? আগের মতোই হারামে আছিস নাকি আরো লেভেল বাড়িয়ে উন্নতি করেছিস, কোনটা?
আমাকে তোর সামনে হাজির করেছিস মানে অবশ্যই তোর হারামির লেভেল বেড়েছে। শুনলাম আমাকে নাকি খুব মিস করছিলি, তাই চলে আসলাম। নাইস টু মিট ইউ এগেইন দোস্ত। রাত প্রায় 1:45 ঘরে। অন্ধকার কারাগারে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসা কেউ। কথাটা বলেই সুফিয়া খান হাত বাড়ালো চেয়ারে বাঁধা জসিমের দিকে, কিন্তু দুজনের মধ্যে দূরত্ব বেশ। মধ্যস্থার টেবিলের এক পাশে জসিম, অন্য পাশে সুফিয়া খান বসায়। সুফিয়া খান উঠে দাঁড়ালো জসিমের সঙ্গে হাত মেলাতে। অল্প ঝুঁকে খুব স্বাভাবিকের ন্যায় জসিমের সঙ্গে হাত মিলালো, যেন খুব পুরাতন সম্পর্কে অবগত দুজন। জসিম লোকটা তখনও কেমন অবাক চোখে তাকিয়ে সুফিয়া খানের দিকে। লোকটার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তিনি ভারী আশ্চর্য হয়েছেন এই রাতে সুফিয়া খানের দেখা পেয়ে। কতটা বছর পর দুজনের আবার দেখা হলো। চোখের সামনে যেন ভেসে উঠল সেই ভার্সিটিকালের পুরাতন স্মৃতিগুলো। দূরদর্শী সুফিয়া খান আর তার মোহনীয় সৌন্দর্য। মধ্যবয়সে এসেও যেন ভাটা পড়েনি, বরং গোছালো পরিপাটি শাড়িতে মোহনীয় লাগছে সুফিয়া খানকে। জসিম অবাক নেত্রে তাকিয়ে সুফিয়া খানের দিকে, অথচ তার খানিকক্ষণ বাদই সে চেঁচিয়ে উঠল সুফিয়া খানের হাত মেলানোর সঙ্গে সঙ্গে। সুফিয়া খান ঝাটকায় হাত ছড়িয়ে নিতে নিতে বলল, সরি দোস্ত, ব্যথা পেলি নাকি? আমি তো তোর সঙ্গে হাত মেলাতে চেয়েছিলাম। আফটারঅল তুই আমার পুরাতন ফ্রেন্ড বলে কথা। অনেক দিন পর দুজনের দেখা, ভাবলাম তোর সাথে আন্তরিকতা দেখাই, কিন্তু মনে হচ্ছে না তুই তার যোগ্য। আচ্ছা দে দেখি তোর হাতটা, কোথায় ব্যথা পেলি? কথাটা বলে সুফিয়া খান টেবিলে ঘুরে এগিয়ে আসলো জসিমের দিকে। জসিমের এক হাতের বাঁধন খুলে হাতটা টেনে দেখলো বাম হাতের তালুতে ছোট্ট একটা সুই ঢুকে। সুফিয়া খান দরদ দেখিয়ে সেই সুইটা টেনে বের করে তিনি গলা উঁচিয়ে ডাকলো শিকলের বাইরে দাঁড়িয়ে থাকা তারেক নামক লোকটিকে। গম্ভীর মুখে বলল কক্ষে পানি দিয়ে যেতে। সুফিয়া খানের আদেশ অনুযায়ী ছেলেটি তাই করল। দ্রুত একটি ছোট বোতলে পানি এগিয়ে দিয়ে গেল সুফিয়া খানের দিকে। পানির বোতলটি হাতে নিয়ে সুফিয়া খান কোমর ঠেকিয়ে বসলো টেবিলের ওপর জসিমের মুখোমুখিতে। ক্যাপ খুলে হাতের বোতলটা জসিমের মুখ বরাবর ধরে ধরে বলে, পানিটা খাতো জসিম, তোর ভালো লাগবে। ব্যথা পেয়েও জসিম লোকটা হতবাক চোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে কম্পিত স্বরে আওড়ালো, সুফিয়া তুমি? সুফিয়া খান জসিমের মুখে পানি দিতে দিতে বলল, চিনতে পেরেছিস তাহলে? নে ধর, আগে পানি খা, হাতের ব্যথা কমে যাবে। তোর সাথে গল্প করতে আসলাম জসিম, জমিয়ে আড্ডা দিব দুজন, তুই আর আমি, বুঝলি? সত্যি সত্যি জসিম লোকটা সুফিয়া খানের দিকে তাকিয়ে হা করলো। ছোট বোতলের সম্পূর্ণ পানিটাই পান করলো সুফিয়া খানের হাতে সে। সুফিয়া খান খালি বোতলটা হাতে নিয়ে পুনরায় জসিমের মুখোমুখি চেয়ারের ওপর বসতে বসতে খেয়ালি করে বলল, দেখলি দোস্ত, তোর জন্য আমার কত ভালোবাসা। নিজ হাতে তোকে পানি পর্যন্ত খাওয়ালাম। আমার এত ভালোবাসা রেখে তুই শুধু শুধু আমার জামাইটার পেছনে পড়ে থাকিস। শুনলাম তুই নাকি আমার জামাইরে খুব জ্বালাস, এখন আবার আমার ছেলেটাকেও এসবে টানলি। দিস ইজ নট ফেয়ার দোস্ত। সুফিয়া খানের কথায় জসিম থমথমে মুখে বলল, বিশ্বাস করো সুফিয়া, আমি কারো পিছনে কিছু করিনি। আমি এসবের কোনো কিছু জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি নির্দোষ। জসিম লোকটার কথায় সুফিয়া খান তাল মিলিয়ে বলল, বিশ্বাস তো আমারও করার কথা না দোস্ত। তুই তো জানিস আমার দৃষ্টি হারামিদের চিনতে ভুল করে না। তুই হারামি ছিলি, আছিস, থাকবি, এটা আমি জানি। কিন্তু আমার জামাইটা বুঝে না, বারবার একই ভুল করে থেকে বিশ্বাস করে। আসলে আমার জামাইটা বোকা শোকা নরম মনের মানুষ তো, সেই জন্যই তুই বারবার অপরাধ করেও ছাড় পেয়ে যাস। আমি বুঝি না ভাই, নরম মনের মানুষেও সে কিভাবে রাজনীতি করতে আসে। নরম মন কি নিয়ে কখনো রাজনীতি হয়? তুই বল। রাজনীতি করতে হলে কলিজা হতে হবে লোহার মতো শক্ত, যেন এক থাবায় শত্রুর কলিজা ছিঁড়ে হাতে নিয়ে খেলতে পারে। তাহলেই না হলো সে আদর্শ নেতা। কিন্তু তার সরলতা দেখে আমি আরো 15 বছর আগেই না করেছিলাম, রাজনীতি তোমার জন্য না নিহাল। তুমি ছেড়ে দাও, সামাল দিতে পারবে না, ঝামেলায় পড়বা। আমার ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোমার জন্য। তুমি ছেড়ে দাও রাজনীতি। কিন্তু সে শুনল না আমার কথা। তার পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক দলকে তারই সামাল দিতে হবে, এটা নাকি তার দায়িত্ব। আচ্ছা তুই বল, এইভাবে সামাল দিবে সে আমার ছেলেদের রক্ত ঝরিয়ে? আমি তার জন্য কয়টা ছেলে জন্ম দিছি যে তার জন্য বারবার রক্ত ঝরাবে? সারা বছর আমার বড় ছেলেটাকে রাজনৈতিক দণ্ডের ভিড়ে রাখে। তাও ঠিক ছিল যদি আমার ছেলেটার কথা শুনে সে কাজ করতো তাহলে, কিন্তু না, তার অতিরিক্ত মানবতার জন্য শেষ পর্যন্ত আমার ছেলেটার জান নিয়ে পর্যন্ত টান দিল সে।
মা হয়ে আমাকে তো এসবে আসতেই হতো, তাই না বল? সুফিয়া খানের পরপর কথায় জসিমের শরীরে চিকন ঘামের রেশ দেখা দিল। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমা হতে জসিম ভয়ার্ত মুখে অস্থির ভঙ্গিতে বলল, আমি কিছু করিনি সুফিয়া। আমি সত্যিই তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাইনি। আমি তো সেই দিন চট্টগ্রামে ছিলাম না যেদিন হৃদ খানের অ্যাক্সিডেন্ট হয়। আমি কিভাবে তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাবো বলো? আমাকে অন্যায়ভাবে জেলে আনা হয়েছে। আমি নির্দোষ। জসিমের কথায় দারুণ হাসল সুফিয়া খান। হাতের বোতলটা পাশের টেবিলের ওপরে শব্দ করে রাখতে রাখতে বলল, তোর নিজের সাক্ষী তুই কেন দিচ্ছিস জসিম? আমি কি তোকে মেরেছি? না, নাকি কারো অ্যাক্সিডেন্টের কথা মেনশন করেছি? না, পিটানো অবধি তুই সাক্ষী দিবি না জসিম, কারণ আমি জানি তুই নিষ্পাপ। সেই জন্য তোকে জেলে ধরে আনা হয়েছে। থানার পুলিশরা হলো বেয়াদব। তারা আমাকে ফোন করে জানালো তোর মতো এত নিষ্পাপ নেতা নাকি তাদের পেটে হজম হতে দিচ্ছে না। দ্রুত তোর সাথে কথা বলতে যাতে তোর হারামিপনার লেভেল আপডেট হয়, নয়তো বদহজমে মারা যাবে তারা, বুঝলি? সুফিয়া খানের সম্পর্কে জসিমের ধারণা পুরাতন। ভার্সিটি লাইফ থেকে তিনি সুফিয়া খানকে চিনেন। অসম্ভব মেধাবী আর চতুর মানুষ সুফিয়া। শান্ত মস্তিষ্কে মানুষ খুন করার মতো ক্রিমিনাল মাইন্ড এই মহিলার আছে। কিভাবে কাকে কোথায় ফাঁসিয়ে দেবে সামনের মানুষটা নিজেও বুঝবে না। জসিম লন্ডনে পড়তে গিয়ে পরিচিত হয়েছিল সুফিয়ার সঙ্গে। অপরূপ সুন্দরী আর অসম্ভব মেধাবী স্টুডেন্টকে দেখে সে একটা সময় ভালোবেসেছিল সুফিয়া খানকে। কিন্তু তখন সুফিয়ার সঙ্গে নিহাল খানের প্রেম ছিল সবে 3 মাসের। নতুন প্রেম হওয়ায় জসিম চেয়েছিল সহজ সরল নিহালকে টপকে সুফিয়া খানকে জিতে নেবে। নিহালের সঙ্গে জসিমের বন্ধুত্ব না থাকলেও ওরা মিউচুয়াল ফ্রেন্ডে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে ওরা একই ভার্সিটিতে পড়াশোনা করত বলে রোজ দেখা হতো তাদের। সেজন্য জসিম চেয়েছিল নিহালকে ভুল বোঝাতে সুফিয়া খানের সম্পর্কে। এতে সে সফলও হতো যদি না সুফিয়ার কাছে ধরা পড়ত। সহজ সরল নিহালকে অনেকটা কনভেন্স করিয়ে ফেলেছিল সুফিয়ার বিরুদ্ধে। কিন্তু চতুর সুফিয়ার কাছে জসিম অল্পতেই ধরা পড়ে যায় এবং সেই দিনই জসিমকে ভার্সিটি মাঠে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করল সুফিয়া। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে সুফিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতাও ছিল না জসিমের, কারণ তখনকার সময় লন্ডনের রয়্যাল পরিবারের সদস্যদের মধ্যে সুফিয়া খানের পরিবারকেও গোনা হতো। সুফিয়ার পরিবারের পূর্বপুরুষদের ব্রিটিশ আমল থেকেই তাদের আধিপত্য ছিল লন্ডন শহরে। তাদের ক্ষমতা দাপটও দেখার মতো ছিল। সুফিয়া খান নিজেও অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা, এমনকি ট্রেনার হিসেবে পারদর্শী ছিল। সুফিয়ার হাতে ধনুক বা বন্দুকের গুলি কোনোটাই নিশানা মিস হওয়ার মতো গল্প আজও নেই। সে একজন পারদর্শী নারী। জসিম সে সময় সুফিয়ার হাতে মার খেয়ে লোকলজ্জার ভয়ে সে বাংলাদেশে চলে আসে। তারপর একটা রাজনৈতিক দলে যোগদান করে। এক নেতার মেয়েকেও বিয়ে করেছিল। বছর 3 পর দেখা গেল নিহার খান ও সুফিয়াকে নিয়ে বাংলাদেশে হাজির হয়। তখন সুফিয়ার কোলে 6 মাসের ছেলে সন্তান। দেখতে ঠিক সুফিয়ার মতোই অপরূপ সুন্দর হয়েছিল। খুব সম্ভবত সুফিয়ার বড় ছেলে হৃদ খান হবে। জসিমের ভুলে যাওয়া শত্রুতা পুনরায় তাজা হয় তখন, যখন নিহাল জসিমের বিরুদ্ধে রাজনৈতিক দলে যোগদান করে তখন। পাশাপাশি একই এলাকাতে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী হয়ে নিহাল যোগদান করাতে পার্সোনাল শত্রুতা থেকে রাজনৈতিক দণ্ডে পৌঁছালো জসিমের ক্ষোভ। সুযোগ পেলে নিহালকে হেনস্থা করতে পিছুপা হতো না জসিম। সোফিয়া তখন নিজের ক্যারিয়ারের সবকিছু ছেড়ে ছুড়ে স্বামীর সংসারে মনোনিবেশ করে। কিন্তু বেশ কয়েক বছর পর নিহালের বেগতিক পরপর রাজনৈতিক দণ্ড দেখে সোফিয়া আর নিহালের মধ্যে আনবান শুরু হতে লাগলো। তারপর কিভাবে কি হলো আর কেন সোফিয়া নিহালকে ছেড়ে চলে গেল সেটা আজও জানে না জসিম। তবে সোফিয়ার চলে যাওয়ার খবরটা জসিমের কানে এসেছিল। সেই জন্য জসিম বহুবার চেয়েছিল সোফিয়ার অনুপস্থিতিতে নিহালের সুযোগ নিতে। সেই জন্য কারণে অকারণে এমন বহুবার বহু রকম মিথ্যা কেস মামলা দিয়ে নিহালকে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু থানা পুলিশ করে সবগুলো কেস মামলা কোর্ট পর্যন্ত যেতে যেতে কেমন গায়েব হয়ে যেত। সেসব মামলা মোকদ্দমায় আর কোনো পাত্তা পাওয়া যেত না। এমন ঘটনা বহুবার হওয়াতে মামলাগুলো হঠাৎ গায়েব হয়ে কি হয় সেই সব তথ্য জোগাড় করতে একটা সময় জসিম গোপনীয়ভাবে লোক লাগালো তদন্ত করতে, আসলে মামলাগুলো কি হয় সেটা জানতে। অনেক তদন্তের পর বুঝতে পারল সোফিয়া স্বামীর সংসারের নামমাত্র ছাড়লেও সে স্বামীর সঙ্গ ছাড়েনি কখনো। নিহালের ছোট বড় রাজনৈতিক পারিবারিক ব্যবসায়িক সকল মামলাগুলোই সোফিয়া নিজে দেখাশোনা করে। প্রফেশনাল অ্যাডভোকেট হওয়ায় অবশ্যই আইন সোফিয়ার হাতেই থাকবে।
তাই জসিম কোনোভাবে নিহালের সঙ্গে আইনিভাবে পেরে উঠবে না সেটা বুঝতে পেরে জসিম আইনের আশ্রয় নেওয়া ছেড়ে দেয় এবং সরাসরি আক্রমণ করতে শুরু করলো নিহালের উপর। সুযোগ পেলে অপদস্থ করতে চাইতো নিহালকে। নিহালের লোকেদের পিটিয়ে রাস্তায় ফেলে রাখতো, নয়তো জোর করে ভয় দেখিয়ে নিহালের লোকেদের নিজের দলে নিয়ে আসতো। বলতে গেলে রাজনৈতিক খেলায় জসিমের হাত চলতো সব জায়গায়। ভেবেছিল ইলেকশনটা সেবার জসিমের হাতেই হবে, কিন্তু সেইবার ইলেকশনের আগে আগে হঠাৎ করে একদিন শোনা গেল নিহালের বড় ছেলে রিদ খান নিজের পড়াশোনা শেষ না করে বিদেশ থেকে চলে এসেছে বাবার রাজনৈতিক দলের সাপোর্টে দাঁড়াতে। জসিম বিষয়টা শুনেও বিশেষ একটা পাত্তা দেয়নি। নিহালের ছেলে নিহালের মতোই সরল মনের মানুষ হবে ভেবে উড়িয়ে দেওয়া বিষয়টা একটা সময় জসিমের মাথা ব্যথা হয়ে উঠে দাঁড়ালো। বুঝতে পারল ছেলে নিহালের হলো স্বভাব সুফিয়ার থেকে 10 কাঠি ওপরে পেয়েছে রিদ খান। ক্রমাগত জসিমের কাজে জসিমকে ফাঁসাতে লাগলো রিদ খান। সকল দিক থেকে হঠাৎ করে জসিমের দলকে ব্লক করতে লাগলো। জসিমের দলের ছেলেরা দল ছেড়ে নিহালের ছেলের পিছনে ছুটতে লাগলো। চোখের পলকে যেন জসিমের সাজানো গুছানো রাজনৈতিক দলটা ভেঙে নিস্তেজ হয়ে গেল। চারিদিকে শুধু নিহালের ছেলে রিদ খানের নাম ছড়াতে লাগলো, যে নাম কামাতে জসিমের বছরের পর বছর রাজনৈতিক মাঠে ষড়যন্ত্র ছক কাটতে হয়েছিল, সেই মাঠ বছর ঘুরতে না ঘুরতে নিহালের ছেলে রিদ খানের হয়ে গেল। নিহালও নিজের বড় ছেলে রিদ খানের ওপর রাজনৈতিক দল নিয়ে নির্ভরশীল হয়ে পড়ল। অথচ রিদ খান এক হাতে বাবার রাজনৈতিক দল সামলাতে লাগলো, অন্যদিকে মাসের এ মাথা ও মাথা করে লন্ডনে যাতায়াত করত নিজের পড়াশোনা চালিয়ে যেতে। বাবার পাশাপাশি রাজনৈতিক দলে থেকে রিদ খান নিজের বাকি পড়াশোনাটাও শেষ করতে করতে ব্যবসায়িক কাজে জড়িয়ে পড়ল। পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের একটা ব্যবসাও দাঁড় করালো। সব মিলিয়ে রিদ খানের নামটা হঠাৎ করে অনেক বড় হয়ে গেল। এতে জসিম হিংসাত্মকে জ্বলে পড়ে নিজের 2 ছেলেকেও রাজনৈতিক মাঠে নামালো। কারণে অকারণে রিদ খানের সঙ্গে ঝামেলায় জড়াতে লাগলো, কিন্তু এতেও রিদ খানের সঙ্গে কোনো সুবিধা করতে পারছিল না বলে নিহালের ছোট ছেলেকে টার্গেট করলো ওরা। এতে কাজেরও কাজ হলো। নিহালের বড় ছেলে রিদ খান যতটা চতুর মাইন্ডের ছিল, ততটাই নরম মনের ছিল ছোট ছেলেটা। কিন্তু খান পরিবারের সদস্যরা সবাই মিলে যে রাদিফ খানকে প্রোটেক্ট করে সেটা জসিম লাস্টবার আক্রমণ করে বুঝতে পারল। জসিমের বড় ছেলে যখন লোকজন নিয়ে এয়ারপোর্ট থেকে আসা রাদিফ খানের ওপর আক্রমণ করলো, তখন সেই যাত্রায় রিদ খান বাঁচিয়ে নেয় তার ভাইকে, এবং সেখানেই মারামারিতে রিদ খানের হাতে ওনার বড় ছেলেটা পঙ্গু হয়ে যায় সারা জীবনের জন্য। দুটো পা কেটে আজও বেড রেস্টে আছে সে। সেজন্য তিনি শপথ করে রেখেছিল অন্য কাউকে নয়, বরং এইবার রিদ খানকে জানে মেরে শান্ত হবেন তিনি। সে অনুযায়ী তিনি গোপনীয়ভাবে লোক লাগিয়ে রেখেছিল রিদ খানকে মারতে। বহুদিন চেষ্টা করার পর একদিন সুযোগে পেয়ে রিদ খানের অ্যাক্সিডেন্টও করালো। ট্রাকের চাপায় রিদ খানের মৃত্যু নিশ্চিত হবে এমন খবরও জসিম পেয়েছিল, কিন্তু এত ধকলের মাঝে সুফিয়া খান নিজের ছেলেকে বাঁচিয়ে আনলো। তারপর কিভাবে কি তদন্ত করে জসিমের নামও বের করে নিল এসবের মাঝে। হঠাৎ এক রাতে পুলিশ জসিমকে ওর পার্টি অফিসের বাইরে থেকে ধরে এনে এবং কোথাকার কোন কারাগারের গায়েব করে রাখে। আজ প্রায় 1 মাস হতে চলল সে সূর্যের আলো দেখে না। জসিমের পরিবারের কারো খবর নেই। জসিমের পরিবার আদৌ কি ওর খবর জানে কিনা সেটাও বলা দায়। আজ এই মুহূর্তে সুফিয়া জসিমের সামনে দাঁড়িয়ে আছে, মানে জসিমকে এতদিন গায়েব রাখার পেছনে যে সুফিয়া খানের হাত রয়েছে সেটা তিনি ঠিকই বুঝতে পারছেন। তবে জসিম এটা জানে না ওকে সন্দেহর বশে সুফিয়া খান এখানে আটকে রেখেছে, নাকি সত্যিটা জেনে বুঝে আটকে রেখেছে। যেটাই হোক না কেন, আগে সুফিয়া খানের মনোভাব বুঝে তারপর জসিম কিছু বলবে, নয়তো আগ বাড়িয়ে কিছু বলে নিজের বিপদ ডেকে আনবে না। কারণ এই মুহূর্তে জসিমের হাতে কিছু করার নেই। যতক্ষণ না পর্যন্ত সে কারাগার থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যদি সুফিয়া খান সত্যিটা জেনেও যায় তাহলে বড়জোর কি করবে? জসিমকে কোর্টে চালান করে দিয়ে আদালতে সর্বোচ্চ বিচার দাখিল করবে, এটাই তো। বিচারে বড়জোর কি করবে? যাবজ্জীবন কারাদণ্ড দিবে ব্যাস। কারণ রিদ খান এখনো জীবিত আছে, মরেনি। তার মানে জসিমকেও মৃত্যুদণ্ড দিবে না আদালত। জসিম বেঁচে থাকলে কিছু ক্ষমতা তো জসিমেরও আছে। বাংলাদেশের আইনকে কিনে সেও শাস্তি কমিয়ে নিতে পারবে। তাই আপাতত সুফিয়া যা বলতে চাচ্ছে তাই বলুক। জসিম বাড়াবাড়ি কিছু বলে পরিস্থিতি নষ্ট করবে না, বরং বুদ্ধি খাটিয়ে চুপ থাকাটাই শ্রেয় হবে। জসিমের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে সুফিয়া খান ফের বলে উঠল, তুই তো আমাকে চিনিস জসিম। বিনা উদ্দেশ্যে সুতো বহন করার মতো পাবলিক আমি না। আমার এখানে আসার উদ্দেশ্যটা নিশ্চয়ই তোর মাথায় চলছে। চলাটাও স্বাভাবিক,
দেখ, আমি এই পলিটিক্স খেলতে চাইনি বলে আরো অনেক বছর আগে স্বামী সংসার ছেড়েছিলাম। আজ আবার সন্তানের জন্য ফিরে আসলাম। নিহাল সহজ সরল বলে সেই জন্য তুই বারবার খেলতে পারিস। সে মন থেকে চিন্তা করে, কিন্তু আমি ভাই এই নষ্ট মন বুঝি না। আমার মনে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করে। আমি শুধু আমার পরিবার বুঝি, এর বাইরে সব বাদ। আমি অপরাধীকে বারবার ক্ষমা করতে পারি না। এত বড় কলিজা নিয়ে ঘুরি না। আমার কলিজা ছোট, সেই জন্য যে আমার সাথে যেমন আমি তার সাথে তেমন। তুই ভালো তো আমি ভালো, তুই খারাপ তো আমি তোর থেকেও দ্বিগুণ খারাপ। আমার বড় ছেলেটার রক্ত গরম, সেই জন্য হুটহাট রেগে যায়। রাগ কন্ট্রোল করতে পারে না, জেদ বেশি। তবে আমি কিন্তু সেরকম না। আমার সহজে রাগ আসে না। খুবই শান্ত মস্তিষ্কে থাকি। হই হুল্লোড় করে লোক জানিয়ে কাজ করা আমার স্বভাবে নেই। আমি ডান হাতে কাজ করলে বাম হাত টের পাবে না। এই যেমন ধর, আজ এখানে এসেছি তোকে চিরবিদায় দিতে। বাইরে পুলিশ, ভিতরে তোর সাথে আমি। বাইরের পুলিশও টের পাবে না তোর মৃত্যুটা কিভাবে হলো, বুঝলি? সুফিয়া খানের কথায় অস্থির উত্তেজিত হলো জসিম। চেয়ারে বসা অবস্থায় ছটফটিয়ে বলল, কি বলছো তুমি এসব সুফিয়া? আমার মৃত্যু মানে? তুমি কি আমার সাথে মজা করছো? জসিমের কথায় সুফিয়া খান হেয়ালি করে বলল, এত হাইপার হচ্ছিস কেন জসিম? তোর এই মুহূর্তে হাইপার হওয়ার খুবই রিস্ক, বুঝলি? তুই যত শান্ত থাকার চেষ্টা করবি, ততই তোর লাইফ টাইম বাড়বে। নয়তো অতিরিক্ত হাইপার হলে তোর ব্লাড প্রেশার বেড়ে তুই যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারিস, বুঝলি? সুফিয়া খানের কথায় জসিম রাগে চিৎকার করে বলল, পাগল পেয়েছিস আমাকে? আমি কিছু বুঝি না মনে করেছিস? শুধু শুধু কেউ মারা যাবে কেন? আমার গায়ে হাত দিলে তুইও রক্ষা পাবি না সুফিয়া। আমাকে মারা দে, তুইও ফেঁসে যাবি। জসিমের কথায় সুফিয়া খান নাক মুখ কুঁচকে বলল, তওবা তওবা, তোর এই মনে হলো তোকে মেরে হাত নষ্ট করব আমি? এত বছরে তুই আমাকে এই চিনেছিস? তুই তো এমনি মরে যাবি ভাই। তোকে মেরে আমার আবার হাত নষ্ট করতে হবে কেন? বড় যে তুই আর 6টা ঘন্টা লাস্টিং করবি, তারপর ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। তুই আমাকে মিথ্যা বোঝাতে চাচ্ছিস। আমি বিশ্বাস করি না তোর কথা। তুই আমাকে জানে না মারলে আমি কেন মারা যাব? আমি তো সুস্থ। সুফিয়া খান আগের ন্যায় বলল, অবশ্যই তুই সুস্থ। সেটা আমি দেখেছি, থানার পুলিশরা দেখেছে, কারাগারের সিসি ক্যামেরা দেখেছে। আমরা সবাই জানি তুই সুস্থ। কিন্তু তুই তো মরবি হঠাৎ হার্ট অ্যাটাক করে। অতিরিক্ত ব্লাড প্রেশার হাই হয়ে রক্তচাপে মারা যাবি। ডক্টরের রিপোর্টে তাই এসেছে, দেখবি? সুফিয়া খানের কথায় মনে ভয় জমা হলো জসিমের। সে উত্তেজিত গলায় বলল, রিপোর্ট? কিসের রিপোর্ট? তোর ডেড বডির পোস্টমর্টমের রিপোর্ট, দেখবি? কথা বলে সুফিয়া খান জসিমের সম্মতির অপেক্ষা না করে গলা ছেড়ে ডাকলো তারেক ছেলেটাকে। সুফিয়া খানের ডাকার সঙ্গে সঙ্গে হাতে ফাইলগুলো নিয়ে তৎক্ষণাৎ দৌড়ে আসলো তারেক। সুফিয়া খানের হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে সে এগিয়ে দিল বেশ কিছু ডাক্তারি রিপোর্টস। সুফিয়া খান হাতের ইশারায় ছেলেটাকে চলে যেতে বলে পরপর কাগজগুলো জসিমের সম্মুখে সরিয়ে রাখতে রাখতে বলল, এই যে দেখ, তোর ডেড বডির সার্টিফিকেটগুলো। তুই কত ভাগ্যবান দেখলি জসিম, মরার আগে নিজের পোস্টমর্টমের রিপোর্টগুলো দেখে যেতে পারছিস। তোর সাত কপাল ভাই, আমার মতো এমন বান্ধবী পেয়েছিস জীবনে। তোর কত খেয়াল রাখছি আমি, দেখ। ডাক্তারি রিপোর্টগুলো দেখে জসিম তীব্র আক্রোশে ফেটে পড়ল। বাঁধন খোলা হাতটা দিয়ে সকল কাগজপত্রগুলো দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল, তুই আমাকে মিথ্যা ফাঁদে ফেলতে চাচ্ছিস। আমি জানি আমার কিছু হবে না। অকারণেই কারো ব্লাড প্রেশার হাই হয় না, আর আর না হার্ট অ্যাটাক হয়। অকারণে কেন হবে দোস্ত? অল্প ব্রেন তো চলা নিজের। আমি এখানে আসতে দুজন হাত মিলালাম প্রথমে, তারপর তোর হাতে সুই বিঁধেছিল। আমি আবার দরদ দেখিয়ে তোকে পানীয় খাওয়ালাম, মনে আছে সেগুলো? আসলে প্রথমে সুচটা কোনো সাধারণ সুই ছিল না। ওটা বিষাক্ত পয়জন তোর বডিতে পোস্ট করা হয়েছে, যেটা তোর হার্ট ব্লক করতে সাহায্য করবে দ্রুত। তারপর যে পানিটা খেলি আমার হাতে, সেটার মধ্যেও আরেকটা পয়জন ছিল, যেটা তোর ব্লাড সার্কুলারের মাত্রা অতিরিক্ত হাইপার করতে সাহায্য করবে। দুটো বিষের প্রতিক্রিয়া তোর হায়াত বড়জোর 5 ঘন্টা। এর মধ্যে তৃতীয় ঘন্টা থেকে তোর শরীরের রেসপন্স করা ছেড়ে দেবে। একদম মরা লাশের ন্যায় পড়ে থাকবি। তোর শরীরে রুহ তো থাকবে, কিন্তু রেসপন্স করার জন্য শক্তি থাকবে না। মজার বিষয় কি জানিস? 6 ঘন্টা হতে হতে তোর শরীর থেকে দুটো বিষই রিফাইনিশ হয়ে যাবে। কারণ বিষ দুটো একটা অপরকে প্রতিষেধক, অ্যান্টিডোজ হিসাবে কাজ করবে। তাই তোর বডির পোস্টমর্টম করার সময় রিপোর্টে আসবে তোর সাধারণ হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হয়েছে।
সুফিয়া খানের কথায় জসিমের সর্বাঙ্গ কাঁপতে লাগলো। মৃত্যুকে সবাই ভয় পায়, জসিমও তীব্রভাবে পাচ্ছে। সে সুফিয়া খানের কাছে জীবন বাঁচানোর চেষ্টা করে বলল, আমাকে ক্ষমা করে দাও সুফিয়া, আমাকে প্রাণে মেরো না। লাস্ট একটা সুযোগ দাও, তারপরও প্রাণে মেরো না আমায়। আমি মরতে চাই না। জসিমের আত্মচিৎকারে সুফিয়া খানের মন গলল না। তিনি আগের ন্যায় বলল, তোর অপরাধের লিস্ট তো অনেক বড় দোস্ত, ক্ষমা করা যাচ্ছে না। আমার ছেলে আর স্বামী দুজনেই তোকে খুঁজছে মারতে। সেই জন্য আমি ভাবলাম মা হয়ে তোর চ্যাপ্টার ক্লোজ করে যাই, বাপ ছেলে অবধি যাওয়ার আগে। শুন জসিম, তোরে একটা মনের কথা বলি। তুই তো আমার ব্যাচমেট ছিলি। তুই জানিস নিহালকে আমি লাভ ম্যারেজ করেছিলাম, কিন্তু ওকে আমি প্রেম করে বিয়ে করেও ঠকে গেলাম। 15 বছর ধরে একসাথে নেই। শালা বুইরা খাটাস আমার ফিলিংস বুঝে না, অথচ তুই বুঝলি, আমাকে বিশ্বাস করে বিষও পান করলি। তোর আসলে আমার ইমোশন ধরে টান দেওয়াটা ঠিক হয়নি। আমার ছেলেটা আমার ইমোশন ছিল। আচ্ছা যাই হোক, তারপরও আমি দোয়া করি তুই জাহান্নামে ভালো থাক। আল্লাহ তোকে সর্বোচ্চ জাহান্নাম দান করুক, আমিন। কথাটা বলে সুফিয়া খান জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো চলে যেতে। সামনে কদম বাড়াতে জসিম হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলে সুফিয়া খান বিরক্তির স্বরে বলল, তোর মতন আমার পরিবারও এমন করে কেঁদেছিল সেই দিন, কিন্তু তুই শুনতে আসিসনি, তাই আজ আমিও শুনবো না। তারপর তোর ভালোর জন্য বলে যাই, তুই যত হাইপার চিৎকার করবি তত দ্রুত তোর শরীরে বিষ অ্যাক্টিভ হয়ে কাজ করবে। 5 ঘন্টার জায়গায় তুই 1 ঘন্টায় মারা যাবি। সেই জন্য চিল্লাচিল্লি না করে আল্লাহকে ডাক হারামি। এখানে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। সকাল 5টার ঘরে বাড়ির গেট পেরিয়ে পার্কিং এরিয়াতে গাড়ি এসে থামলো সুফিয়া খানের। গম্ভীর মুখর সুফিয়া খান গাড়ি থেকে নামতে নামতে চোখ পড়ল বাগানের খোলা বাংলোর চেয়ারে হাত পা সরিয়ে গা এলিয়ে বসে থাকা হৃদকে। হৃদ চোখের ওপর ডান হাত রেখে বাম হাত ঝুলছে ফ্লোরের ওপরে। গম্ভীর সুফিয়া খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে হাতের ঘড়িটায় সময় দেখতে পুনরায় কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। এত সকালে হৃদ না ঘুমিয়ে জাগ্রত অবস্থায় বাগান ঘরে কি করছে? ছেলেটা এখনো অনেক অসুস্থ। এই মুহূর্তে হৃদের বেশি বেশি ঘুমের প্রয়োজন, মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য। নয়তো মায়া পাগল হয়ে বেঁচে থাকলেও হৃদ বাঁচবে না। যদি না কোনো কারণে হৃদের মস্তিষ্কে পুনরায় রক্তক্ষরণ হয় তাহলে। হৃদের ফুল বেড রেস্ট থাকার কথা, অথচ হৃদ 2 দণ্ড বেডে থাকছে না। সারাক্ষণ অফিসের কাজে দৌড়াদৌড়ি করছে। রেগুলার চেক আপ পর্যন্ত করাচ্ছে না সে। বাড়িতেও ফিরে না। আবার সুফিয়া খানের সঙ্গে কথাও বলে না। উনি ফোন দিলে কল রিসিভ করে না। আয়ন, রাদিফ, এমনকি নিজের বাবার কলটা পর্যন্ত হৃদ রিসিভ করে না। সুফিয়া খান বুঝতে পারছে হৃদ পরিবারের সকলের ওপরে রেগে আছে বলে হয়তো কারোর সঙ্গে কথা বলছে না। হৃদের রাগটা যে মায়াকে ঘিরে সেটাও তিনি জানেন। হৃদের অনুপস্থিতিতে মায়ের খেয়াল না রাখাতে হৃদ অভিমানে সবাইকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? যা হবার তা তো হয়েই গিয়েছে। অতীতে ফিরে ওনারা কিছু ঠিক করতে পারবে না, কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটার খেয়ালই রাখতে হবে ওনাদের। সবকিছু ভুলে আপাতত সবাই মায়ের পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তে মায়া মানসিক ভারসাম্যহীন রোগী, কাউকে চিনতে পর্যন্ত পারছে না। মানুষ দেখলে ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে। চট্টগ্রাম থেকে ফিরে তিনি সোজা হসপিটালে গিয়েছিল মায়ার কাছে। তারপর রাতভর মায়ের সঙ্গে থেকে হৃদের বাড়িতে ফিরল ফ্রেশ হতে। তারপর আবার যাবেন হসপিটালে। মায়ের সুস্থতা নিশ্চিত করতে যা যা করা লাগে তিনি সেই সবটাই করবেন। কিন্তু স্বামী হিসেবে এই মুহূর্তে হৃদকে খুব প্রয়োজন মায়ার। নয়তো একা মায়া নিজের মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় সুফিয়া খান হৃদের খোলা ছাউনি ঘরে প্রবেশ করতে করতে বলল, তুমি সারা রাত ঘুমাওনি হৃদ? এখানেই ছিলে? সুফিয়া খানের কথায় হৃদের মাঝে হেলদোল দেখা দিল না। সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। হৃদ জাগ্রত নাকি ঘুমিয়ে আছে তিনি আপাতত বুঝতে পারছেন না। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদকে পরখ করতে করতে দেখতে পেল হৃদের ঝুলন্ত বাম হাতটা চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে ফ্লোরে। তাজা রক্তে তিনি আটকে উঠল। বুঝতে পারল হৃদ জাগ্রত অবস্থায় বসে। সুফিয়া খান বড় বড় পা ফেলে হৃদের আহত হাতটা টেনে নিতে নিতে বলতে চাইল, তোমার হাতে রক্ত কিসের হৃদ? তুমি আবার মারামারি করেছো? তোমাকে না বলেছিলাম মারামারিতে না জড়াতে? তুমি অসুস্থ। তোমা সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগে হৃদ ঝাটকায় হাতটা ফেলে দিল নিজের মায়ের। হৃদের ব্যবহারে সুফিয়া খান শক্ত গলায় বলল, হৃদ, আমি কিছু বলেছি তোমাকে? সামনে টি টেবিলটা ঠাস করে উল্টে ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো। তিরি মেজাজে বলল, তোমাকে না না করেছিলাম আমাকে বাড়তি দরদ না দেখাতে? তারপরও কাহিনী করো।
বালের নাটক আমাকে দেখাবা না, যাও। হৃদের কথায় সুফিয়া খান শক্ত গলায় বলল, তুমি বেয়াদবি করছো হৃদ। মায়ের কথায় যেন হৃদ আরো চেতে উঠল। রাগে রিরি করে বলল, আমি বেয়াদবি করলে তুমি কি করছো আমার সাথে? তুমি জানতে না আমি বিবাহিত ছিলাম, আমার একটা বউ ছিল, তাহলে কেন তোমরা সবাই মিলে আজ ওকে পাগল বানিয়ে ছাড়লে? আমার অসুস্থতার প্রতিদান কি তোমরা আমার বউকে পাগল বানিয়ে নিয়েছো? আজ আমি সুস্থ হয়েও তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি। তোমরা সবাই স্বার্থপর। আজ আমি সুস্থ না হলে তোমরা কখনোই মায়ের খোঁজ করতে না। আমার আমানতের খেয়াল তোমরা রাখোনি, সেই জন্য সে আজ অন্যের বউ হয়ে গেছে। আমি পেয়েও হারিয়ে ফেললাম ওকে। এই যন্ত্রণা তুমি বুঝবে কখনো? হৃদের কথায় সুফিয়া খান নরম হয়ে আসলো। তিনি নিজেও মায়ের ব্যাপারটা নিয়ে অপরাধবোধে ভুগছেন। যতবার মায়ের দিকে তাকাই ততবার নিজের করা ভুলটা তীব্রভাবে মাথা নাড়া দিয়ে ওঠে। তিনি বাইরের মানুষের কাছে শক্ত হলেও নিজের পরিবারের দিকটায় তিনি দুর্বল। হৃদ কষ্ট পাচ্ছে ভেবে তিনি হৃদকে নরম স্বরে বোঝাতে চেয়ে বলল, কোনো কিছু খুব বেশি দেরি হয়নি হৃদ। তুমি চাইলে সবকিছু আবার ঠিক করতে পারবে। এই মুহূর্তে মায়ের পাশে তোমার থাকা উচিত। শি নিড ইউ। মায়ের কথায় হৃদ তেলে বেগুনে জ্বলে উঠল আরো। সবটা শেষ করে বলেছে, কোনো কিছু খুব বেশি দেরি হয়নি। আর কি বাকি আছে যেটা ঘটেনি হৃদের জীবনে? হৃদ রাগে তীর তীর করে বলল, কোনটা বেশি দেরি হয়নি তুমি আমাকে বুঝাও। আমার বউ অন্যের বউ হয়ে গেছে, সেটা নাকি মায়ের পাগল হওয়াটা? আর কি দেরি হওয়া বাকি আছে তোমার জন্য আমাকে বলো। আমার বউ আমার জন্য হারাম হয়ে গেছে। তাকে চাইলেও দেখতে পারছি না, ছুতে পারছি না, দুটো কথা বলতে পারছি না। সারাক্ষণ মনে হয় আমার বউ আর আমার নেই। এখন আমার তার দিকে তাকালেও পাপ হবে। আমার এই দ্বিধাকে কে কাটাবে বলো? তুমি। তুমি যে সিচুয়েশনে বাবার সঙ্গে আছো, সেম সিচুয়েশনে তোমরা আমাকেও দাঁড় করিয়েছো। সম্পর্ক না রাখতে পারছি আর না বহন করতে পারছি। এর থেকে ভালো ছিল আমি মরে যেতাম, তোমাদের ঝামেলাও শেষ হয়ে যেত। কথাটা বলে হৃদ হনহনিয়ে বাড়ির ভেতরে হাঁটল। সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। উনি সহজে কান্না করতে পারেন না, নয়তো এই মুহূর্তে খুব করে কেঁদে নিজের ভিতরকার কষ্টটা প্রকাশ করত। সন্তানদের কষ্টে মায়েদেরও সেম কষ্ট হয়, সেটা প্রকাশ করত। এই পরিস্থিতি তিনি কিভাবে ঠিক করবে জানা নেই। তবে তিনিও সহজে হার মানার মানুষ নয়। যে কোনো মূল্যে মায়ের সুস্থতার সঙ্গে ছেলের মনের জোড়াও তিনি লাগাবেন ইনশাল্লাহ। এই সব কিছুর জন্য প্রয়োজন মায়ের দ্রুত সুস্থতা নিশ্চিত করা। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আসলে রমজান মাস চলছে তো, এর মধ্যে হুটহাট করে অনেক কাজ সামনে চলে আসছে, এবং যেগুলোর মাঝে অনেক সময় ভিডিও আমি দিতে পারছি না। তোমরা অনেকেই মাইন্ড করছো, অনেকেই কষ্ট পাচ্ছ, কিন্তু প্লিজ তোমরা একটু আমার দিকটা বোঝো। আর আমি তোমাদের কাছে আবারও বলছি, যদিও আমি কথা দিয়ে কথা রাখতে পারছি না, তারপরেও আমি তোমাদের কাছে আবারও বলছি, আমি খুব শীঘ্রই এই উপন্যাসটা শেষ করে দেব। খুব শীঘ্রই আমি চাইবো প্রতিদিন ভিডিও দিতে। তোমরা আমাকে জানো আমি কেমন। আমি খুব বেশি সমস্যায় না পড়লে আমি ভিডিও ছাড়া বন্ধ করি না। আশা করি তোমরা এই বিশ্বাসটা আমার উপরে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে আর ভিডিওতে কোনো লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না, চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে বলবো না, ঠিক আছে? আর বরাবরই তোমাদের সাথে আছি আমি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।